অনেক দিন আগের কথা। আকাশের উপরে মেঘের মধ্যে খুবই সুন্দর একটি পরিরাজ্য ছিল। সেখানে খুবই সুন্দর সুন্দর পরীরা বাস করত। তবে সেই পরীদের মধ্যে একজন পরী ছিল একেবারে সোনালী রঙের। সে ছিল পরিরাজ্যের রানী পরীর একমাত্র মেয়ে। রানী পরী তার নাম রেখেছিল সোনালী। সে দেখতে সুন্দর হয়, খুবই অহংকার করত। একদিন রানী পরী তার মেয়ে সোনালী পরীকে কাছে ডেকে বলল, সোনালী, যত দিন যাচ্ছে তুমি একেবারে বেয়ারা হয়ে যাচ্ছ। দিনের পর দিন নতুন নতুন অভিযোগ আসছে তোমার সম্পর্কে। কেন এমনটা কেন হচ্ছে? মা, অহংকার আমি করব না তো কে করবে? আমি হলাম এই রাজ্যে রানী পরীর একমাত্র মেয়ে, আর আমি দেখতে কত সুন্দর। অহংকার তো আমারই করা মানায়, আমি তো করবই অহংকার। সোনালী, এখনো সময় আছে, তুমি শুধরে যাও। মা, তুমি রানী পরী, রাজ্যকে শাসন করবে, এর মানে আমি তোমাকে ভয় পাই না, বুঝেছো? আমি পার্টিতে যাচ্ছি, আমার অনেক কাজ আছে, সরো এখান থেকে, আমাকে বুঝ দিতে এসো না। এ কথা বলে সোনালী পরী পার্টিতে চলে গেল। সে পার্টিতে এসেছিল অনেক পরী। তাদের মধ্যে তিনজন পরী ছিল, একজন কালো, আর আরেকজন ছিল তার গালে অনেক দাগ, আর আরেকজনের মাথায় চুল অনেক কম ছিল। এসব দেখে সোনালী পরী সবার সামনে তাদের তিনজনকে হাসি ঠাট্টা করতে লাগলো। দেখ, ও কত কালো, আর ওর মাথায় তো চুলই নেই। কতটুকু চুল রে বাবা! আর ওই পরীটার দিকে দেখো, ওর গালে কত দাগ। এই, তোমাদের লজ্জা করে না এইরকম চেহারা নিয়ে এত বড় পার্টিতে এসেছো? এই যে কুৎসিত পরীরা, তোমাদেরকে পরী পড়লে আমার ঘৃণা হচ্ছে, আর তোমাদের দেখে আমার বমি চলে আসছে। যাও এখান থেকে। আমরা কেন যাব? যদি আমাদেরকে দেখে তোমার রুচিতে এতই বাধে, তাহলে তুমি এখান থেকে চলে যাও। এখানে তুমি যেমন দাওয়াতে এসেছো, আমরাও এখানে এসেছি দাওয়াত খেতে। তুমি রানী পরীর একমাত্র মেয়ে, আর দেখতে সুন্দরী বলে আমাদেরকে যা তা বলতে পারো না, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে। যদি আমাদেরকে দেখে তোমার এতই ইনসাল্ট হয়, তাহলে তুমি এখান থেকে চলে যাও, বুঝেছো? এসব শুনে সোনালী পরী প্রচন্ড রেগে গেল। সে ওই পার্টি ছেড়ে বাড়ি চলে গেল। বাড়িতে যেও সোনালী পরী কিছুতে শান্তি পাচ্ছে না, কারণ কালো পরীরা তাকে অনেক অপমান করেছে। এই অপমানের প্রতিশোধ আমি নেবই, কিন্তু কি যে করি আমি বুঝতে পারছি না। ঠিক ওই সময় সোনালী পরীর সঙ্গে দেখা করতে আসলো তার প্রাণের বান্ধবী কাবিয়া পরী। কাবিয়া, তুই এসেছিস? সে যে দেখলে না, কালো কুৎসিত পরীরা আমাকে কতটা অপমান করলো, সেই যন্ত্রণা আমার বুকের মধ্যে এখনো দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ, তা তো নিজে চোখে দেখলাম। এখন কি করবি? কি আর করবো, আমি ওদেরকে এমন শাস্তি দেব যে ওরা পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাবে পরপারে। কিন্তু সোনালী, রানী পরী যে কড়া, তোকে কি শাস্তি দেবে জানিস? তোকেও মৃত্যুদণ্ড দেবে। এর চেয়ে তুই অন্য কিছু ভাব। অন্য কিছু কি করা যায়? আমি ওদেরকে এমন করব যে মা তাদেরকে অনেক বড় শাস্তি দেবে, এমনকি ফাঁসি দেবে। শোন সোনালী, তুই এসব কিছুই করতে পারবি না, কারণ রানী পরী হলো একেবারে খুবই ন্যায়পরায়ণ একজন রানী। তার চেয়ে তুই আমার কথা শোন। তুই তো অনেক জাদুবিদ্যা জানিস। জাদু দ্বারা ওই তিন কুৎসিত পরীদেরকে একেবারে এমন অবস্থা করবি যে তারা প্রাণী হয়ে যাবে। ওরা অবলা প্রাণী হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবে। ওরা কথা বলতে পারবে না, রানী পরীর কাছে অভিযোগ করতে পারবে না। কি ঠিক বলিনি? কাবিয়া, তুই একদম ঠিক বলেছিস। এরকম আইডিয়া আমার মাথায় এলো না কেন? কিন্তু এটা করাও তেমন সহজ ব্যাপার নয়। এর জন্য যেতে হবে কালো পাহাড়ের গুহায়। সেখানে যাওয়া অনেক কঠিন। কালো পাহাড়ে গিয়ে হাওয়ান কুণ্ডের পানি নিয়ে এরপরেই ওদেরকে জানোয়ার বানানো যাবে। কাবিয়া, তুই থাক, আমি এখন চললাম। আরে আরে আরে, তুই কোথায় যাচ্ছিস? তোর কথা তো ওই কালো পরীরা কিছুতেই বিশ্বাস করবে না, কারণ ওরা হলো খুবই চালাক আর মেধাবী। তুই কালো পাহাড়ের ওখানে হাওয়ান কুণ্ডের পানি নিয়ে অপেক্ষা কর। আমি ওখানে আসছি এই তিন কালো কুৎসিত পরীদেরকে সাথে করে, ওকে? এ কথা বলে কাবিয়া পরী তিন কুৎসিত ও কালো পরীর কাছে চলে আসলো আর ড্রামা করতে লাগলো। তোমরা শোনো, আমি না অনেক বিপদে পড়েছি।
তোমরা কি আমাকে সাহায্য করবে? আমি জানি তোমরা কিছুতেই আমাকে সাহায্য করবে না, কারণ আমি তো সোনালী পরীর সাথে থাকি, আর সোনালী পরী তোমাদেরকে অনেক অপমান করেছে। এটা কি বলছো? কেন সাহায্য করব না? বলো কি করতে হবে? আমার মা না অনেক অসুস্থ। মাকে সুস্থ করার জন্য কালো পাহাড় পাড়ি দিয়ে হাওয়ান কুণ্ডের পানি আনতে হবে। ওখানে আমি কি করে যাব বলো? চলো না আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, ওই কালো পাহাড়ের কাছে যাওয়া তো সহজ কোনো ব্যাপার নয়, ওখানে যাওয়া অনেক কঠিন, তুমি একা যেতে পারবে না। চলো আমরা সবাই মিলে যাই। একথা বলে তিন কালো ও কুৎসিত পরী কামিয়া পরীর সঙ্গে হাওয়ান কুণ্ডের পানি আনতে কালো পাহাড়ে যেতে রাজি হয়ে গেল। 2 দিন লাগাতার সোয়ার হয়ে তিন কালো কুৎসিত পরী ও কামিয়া পরী পৌঁছে গেল কালো পাহাড়ের কাছে। সেখানে গিয়ে দেখলো সোনালী পরী আগে থেকেই উপস্থিত হয়ে আছে। সোনালী পরীকে সেখানে দেখে তিন কালো ও কুৎসিত পরীর আর কিছুই বুঝতে বাকি রইল না। ছি 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 কামিয়া পরী, তোমাকে পরী বলতে ঘৃণা হচ্ছে। তুমি মায়ের অসুস্থতার কথা বলে চক্রান্ত করে আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আর সোনালী পরী, সেদিন আমরা তোমাকে উচিত জবাব দিয়েছিলাম বলে চক্রান্ত করে আমাদেরকে এখানে মেরে ফেলতে এনেছো। ছি 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 বলে আমার কাছ থেকে পার পেয়ে যাবে না। আমি এখন হাওয়ান কুণ্ডের পানি এনে তোমাদের 3 জনের গায়ে নিক্ষেপ করব। সঙ্গে সঙ্গে তোমরা 3 জন হয়ে যাবে অবলা জানোয়ার, আর এই জঙ্গলে থাকবে। প্লিজ সোনালী পরী, দয়া করে এমনটা করবেন না। আমাদেরকে আপনি ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে। আর জীবনে কখনো কোনোদিন আপনার কোনো কাজের বা কথার প্রতিবাদ করব না। সরি। 3 জন কালো ও কুৎসিত পরী সোনালী পরীর কাছে অনেক হাত জোর করে ক্ষমা চাইলো, কিন্তু সোনালী পরী কিছুই শুনল না। এরপর যখনই সোনালী পরী হাওয়ান কুণ্ডের পানি নেওয়ার জন্য হাত রাখলো, সঙ্গে সঙ্গে সে ভুলবশত ওই নদীর মধ্যে পড়ে গেল। এরপর কামিয়া পরী সোনালী পরীর জান রক্ষার জন্য তাকে হেল্প করতে গেল। অবশেষে সেও হাওয়ান কুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলো। হাওয়ান কুণ্ডের বিষাক্ত পানির মধ্যে সোনালী ও কামিয়া দুইজনেই পড়ে চিরদিনের জন্য শেষ হয়ে গেল। এভাবে সোনালী ও কামিয়া দুইজন তাদের কুকর্মের শাস্তি পেয়ে গেল। এরপর 3 কালো ও কুৎসিত পরীরা সেখান থেকে আবারও বাড়ি ফিরে আসলো আর সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। রামপুর নামক গ্রামে 3 বোন কাজল, তারা ও সিতারা তাদের নানির সঙ্গে বাস করত। তাদের নানি তারা ও সিতারাকে অনেক বেশি ভালোবাসতো, কিন্তু কাজলকে মোটেও পছন্দ করত না। কাজল তার নানির ভালোবাসা পাওয়ার জন্য সব সময় কাঙ্ক্ষিত হয়ে থাকতো, বাড়ির সকল কাজ করত। তবুও কাজলের নানি কাজলকে মোটেও পছন্দ করত না, এমনকি তারা ও সিতারাও কাজলকে দেখতে পারত না। একদিন তাদের নানি অনেকগুলো শপিং করে বাড়িতে আসলো, আর তারা ও সিতারার নাম ধরে জোরে জোরে ডাকতে লাগলো। তারা, সিতারা, আমার চোখের মনি, আমার দিলকা ধারকানা আর জিগারকে টুকরে, কোথায় তোমরা? তাড়াতাড়ি এদিকে এসো, দেখো আমি তোমাদের জন্য কত শপিং করে নিয়ে এসেছি। নানি, তুমি আমাদের এতটা ভালোবাসো? কিছুদিন আগে তো আমাদের দুজনকে 50,000 টাকা শপিং করে দিয়েছো। আজকে আবার এত কিছু আনার কি দরকার ছিল বলো তো? আমি তোদের দুইজনের জন্য আনবো না তো কার জন্য আনবো? তোরা ছাড়া যে পৃথিবীতে আমার কেউ নেই। কাজলও সেখানেই দাঁড়িয়ে কাজ কাম করছিল। কাজল তার নানিকে বলল, নানি নানি, আমার জন্য কিছু আনোনি? আমার সবগুলো জামাই তো পুরনো হয়ে গেছে, পরারই উপযুক্ত নাই। খবরদার খবরদার, তুই আমাকে নানি বলে ডাকবি না, আমি তোর নানি না। তোর কথা মনে হলেই তো আমার সে মেয়ের কথা মনে হয়ে যায়। তোর জন্যই তো আমার মেয়েটা মারা গেছে। এখানে দাঁড়িয়ে পটর পটর করে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চা করে আন, যা। তোকে চাকরানি ছাড়া অন্য কিছু ভাবি না আমি। নানির কথা শুনে কাজল কান্না করতে করতে কিচেনে গেল, সবার জন্য চা তৈরি করে সেখানে নিয়ে আসলো। চায়ের ট্রে রাখার সময় 1 কাপ চা কাজলের হাত থেকে ফসকে পড়ে গেল তারার হাতে। এতে তারার হাত অনেকটা চলে গেল। কারণ জানি কাজের সময় তোর মন কোথায় থাকে? তুই আমার ফুলের মতো নাতির হাতটা পুড়িয়ে দিলি, আল্লাহ জানে আর কজনকে খাবি। তোর মা বাবাকে খেয়ে তোর মনটা ভরেনি। এ কথা বলে কাজলের নানি কাজলকে অনেক পেটালো। কাজল মন খারাপ করে তার ঘরের মধ্যে গিয়ে খুবই কান্না করতে লাগলো। এভাবে দুঃখে কষ্টে কাজলের দিন কাটতে লাগলো। যতই দিন পার হতে থাকে কাজলের নানিও বৃদ্ধ হতে থাকে, আর তার শরীরটাও অনেক বেশি খারাপ হয়ে যায়।
একবার কাজল, তারা ও সিতারার নানি বিমলা অনেক বেশি অসুস্থ হয়ে যায়। অনেক ডাক্তার দেখায় কিন্তু কোনো লাভ হয় না। তারা, সিতারা বেটি, আমি খুব অসুস্থ, কোনো ওষুধেই কাজ হলো না। কি যে করব। আমি শুনেছি আমাদের বাড়ির পাশে যে জঙ্গল ওপারে কালো পাহাড় আছে, ওই পাহাড়ের পানি নাকি খেলে যত বড় অসুস্থ হোক ভালো হয়ে যায়। তোমরা দুইজন গিয়ে ওই পানি এনে দাও। নানি, তুমি না আমাদের ভালোবাসো, তাহলে ওখানে কেন পাঠাচ্ছ? আমরা শুনেছি যে ওই কালো পাহাড়ের কাছে যায় সে আর কখনো ফিরে আসে না, আমরা যেতে পারবো না। কিরে তারা, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নানি আমাদের কত ভালোবাসে। নানির বিপদে আমরা যদি নানির পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? চল তাড়াতাড়ি নানির জন্য কালো পাহাড় থেকে পানি নিয়ে আসবো। একথা বলে তারা ও সিতারা বেরিয়ে পড়লো কালো পাহাড়ের উপরে জমে থাকা হাওয়ান কুণ্ডের পানি আনার জন্য। তারা, আমি নানির সামনে অভিনয় করলাম। আমরা কেন আমাদের জীবনকে শেষ করতে ওই কালো পাহাড়ের কাছে যাব বলতো? নানি তো বুড়ো হয়ে গেছে, এখন মারা গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সময় অনেক বাকি আছে। আমরা কত এনজয় করব, আনন্দ করব, জীবনটাকে উপভোগ করব। এসব করতে আমরা পারবো না। তুই ঠিকই বলেছিস। তারা ও সিতারা দুইজন মিলে এসব কথা বলছিল। ঠিক সেই সময় কাজল তাদের কথা শুনে ফেললো আর তাদের দুইজনকে থাপ্পড় মেরে বলল, তোমরা দুইজন আমার বড়, তোমাদেরকে থাপ্পড় মারার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু তোমরা যেসব কথা নিয়ে আলোচনা করছো তোমাদেরকে না মেরে পারলাম না। নানি তোমাদের দুজনকে কতটা ভালোবাসে, আর নানির সম্পর্কে তোমরা এরকম প্ল্যান করছো, নানির সাথে ধোঁকাবাজি করবে। তাহলে তুই যা নিজের জীবনকে শেষ করে দিতে। হ্যাঁ, আমি যাব। আমি ওই কালো পাহাড়ের উপরে জমে থাকা হাওয়ান কুণ্ডের পানি এনে নানিকে খাওয়াবো, যাতে আমার নানি সুস্থ হয়ে যায়। আমি নানির ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারবো। একথা বলে কাজল বেরিয়ে গেল হাওয়ান কুণ্ডের পানি আনার জন্য। সেখানে যেতে হলে অনেক বড় জঙ্গল পাড়ি দিতে হয়। জঙ্গলে পাড়ি দিতে গিয়ে কাজলের অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। জঙ্গলি জানোয়ারদের সাথে মোকাবেলা করে খুবই কষ্টে সে পৌঁছে গেল কালো পাহাড়ের উপরে। সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে একটি ভয়ঙ্কর ডাইনি কাজলের সামনে প্রকট হয়ে গেল আর বলল, এই মেয়ে, মনে হয় তোর জানের কোনো মায়া নেই, এই জন্য এখানে এসেছিস। এখানে তো কোনো মানুষ আসে না, যদি কেউ আসে তাহলে তার ইচ্ছায়, কিন্তু যায় আমার ইচ্ছায়। অনেকদিন হলো আমি মানুষের নরম নরম মাংস খাইনি, আজ তোকে খেয়ে আমার মনটা ভরাবো, পেটও ভরবে। ডাইনি, তুমি আমাকে খেও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়িতে আমার অসুস্থ নানি, আমার নানিকে এই কালো পাহাড়ের উপরে থাকা হাওয়ান কুণ্ডের পানি পান করাই আসি। তুমি আমাকে একটাবার সুযোগ দাও, এরপরে তুমি আমাকে খেও। মানুষকে বিশ্বাস করতে নেই, মানুষ হলো বড় ধোঁকাবাজ। তবে তোর চোখ মুখ দেখে মনে হচ্ছে তুই অনেক দয়ালু, তুই আমার কথা রাখবি। যা, তুই এই হাওয়ান কুণ্ডের পানি নিয়ে যা। এই হাওয়ান কুণ্ডের পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তোর নানি সুস্থ হয়ে যাবে, এরপর তুই ফিরে আসবি, আর আমি তোর নরম নরম মাংস লবণ দিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। কাজল ডাইনির কাছ থেকে কালো পাহাড়ের উপরের হাওয়ান কুণ্ডের পানি নিয়ে অনেক কষ্ট করে চলে আসলো বাড়ির দিকে। রাস্তায় দেখা হলো তারা সিতারার সঙ্গে। সিতারা জোর করে কাজলকে ধাক্কা মেরে তার কাছ থেকে হাওয়ান কুণ্ডের পানি ছিনিয়ে নিল। এই সিতারা, চ, এই হাওয়ান কুণ্ডের পানি আমরা নানির কাছে নিয়ে যাই। নানি ভাববে যে আমরা এনেছি, নানি আমাদেরকে তো অন্ধের মতো ভালোবাসে। চ। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, নানি তো কাজলকে দেখতেই পারে না, আর কাজলের কথা বিশ্বাসই করবে না। চল। একথা বলে তারা ও সিতারা কালো পাহাড়ের উপরে জমে থাকা হাওয়ান কুণ্ডের পানি নিয়ে গেল বাড়ির ভিতরে তার নানির কাছে। কাজলও তাদের পিছু পিছু গিয়ে তার নানির কাছে দাঁড়ালো। তাদের নানি পানি পান করার সঙ্গে সঙ্গে একেবারে সুস্থ হয়ে গেল। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, তাদের নানি পানি পান করার সঙ্গে সঙ্গে সে সবকিছু জেনে ফেললো যে কে তার জন্য কষ্ট করে পানি এনেছে। সবকিছু জানার পরে তাদের নানি প্রচন্ড রেগে গেল আর তারা সিতারাকে জোরে থাপ্পড় মেরে বলল,
ধোকাবাজ, প্রতারক, তোরা কি ভেবেছিস যে আমি কিচ্ছু জানবো না? আমি হিরে চেলতে অনেক দেরি করে ফেলেছি। আমি কাচের টুকরোদেরকে হিরে ভেবেছি, আর হিরেকে কাচের টুকরো ভেবে নিজের কাছ থেকে দূরে রেখেছি। কাজল, তুই আমার কাছে আয় বেটি, আমাকে ক্ষমা করে দে। তুই নিজের জীবন বাজি রেখে আমার জন্য হাত কুটির পানি এনেছিস। তুই আমাকে ক্ষমা করে দে বেটি, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি। নানি, আমি সব ভুলে গেছি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমার মনে হতে যে ছটফট করতো, সেটা আমার অর্জন হয়ে গেছে। আমি আর পৃথিবীর কোনো সুখ চাই না। কথা বলে কাজল তার নানিকে জড়িয়ে ধরলো। এরপর তাদের নানি বলল, তারা সেতারা, তোমরা দুজন অনেক এনজয় করেছো। আজ থেকে আর নয়, আজ থেকে তোমাদের পকেট মানি বন্ধ। আজ থেকে ওই স্টোর রুমে গিয়ে থাকবে, আর বাড়ির সকল কাজ তোমরা দুইজন মিলে করবে। তারা ও সেতারারও কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে তাদের নানির কথা মেনে নিল। এভাবে কাজলের জীবনের সুখ শান্তি ফিরে আসলো, আর কাজল তার নানির সঙ্গে সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে লাগলো। অনেক দিন আগের কথা, কোনো একটি ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামে রানী নামক একটা মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পরিবারে সে তার মা এবং বাবা ছিল। রানীর মা সুলেখা ছিল একজন কৃষাণী। সে অন্যের ক্ষেতে দিনমজুরের কাজ করত। অন্যদিকে রানীর বাবা জমিদারের ফুল বাগানের দেখাশোনা করত। আর সেই পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র একটা স্কুলই ছিল। তাই যে তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে চাইতো, সেই স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াতো। তাই রানীও সেই স্কুলেই পড়ালেখা করত। অন্যদিকে জমিদারের মেয়ে শিবানীও সেই স্কুলেই পড়ালেখা করত। শিবানী এবং রানী দুজনেই ছিল অনেক ভালো বন্ধু। রানী এবং শিবানী সবসময় একসঙ্গে সময় কাটাতো। একদিন যখন রানী এবং শিবানী একসঙ্গে স্কুলে যায়, তখন তারা জানতে পারে আজকে প্রিয়ার জন্মদিন, যার কারণে সে সবাইকে ক্যান্ডি বিতরণ করছে। যখনই প্রিয়া শিবানীকে দেখতে পায়, তখনই সে শিবানীর কাছে আসে এবং বলে, আরে বাহ শিবানী, তুমি চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। আজকে আমার জন্মদিন, তাই আমি তোমাকে চকলেট দিতে চাই। বাকি সবাইকে তো আমি ক্যান্ডি দিয়েছি, কিন্তু তোমার জন্য বিশেষ করে আমি চকলেট নিয়ে এসেছি। কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমার জন্য সবসময় বিশেষটাই থাকবে। আর রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার জন্য একটা ক্যান্ডিও আর নেই। আমি সমস্ত ক্যান্ডিগুলো সবার মধ্যে ভাগ করে দিয়েছি, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। আরে কোনো ব্যাপার না প্রিয়া, চিন্তা করো না, ক্যান্ডি নাই তো কি হয়েছে, আমি আমার চকলেট থেকে ওকে দিয়ে দিব। কিন্তু কেন শিবানী, আমি তো চকলেট তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ওকে কেন দিবে? ওই গরিব রানীকে তুমি চকলেট দিও না, ও হয়তো এমন চকলেট কখনো চোখেও দেখেনি। দেখো, আমি তোমাকে দিয়েছি, তুমি খাও, ওকে দিলে আমার একটুও ভালো লাগবে না। ওর মতো গরিবের কোনো অধিকার নেই এমন চকলেট খাওয়ার। ও তো কখনো এই চকলেটগুলো মনে হয় চেখেও দেখেনি কেমন স্বাদ। আরে প্রিয়া, এ তুমি কেমন কথা বলছো? ওর কাছে হয়তো টাকা নেই, তাই বলে তুমি ওকে নিয়ে মজা করবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আমার জন্মদিনের অনুষ্ঠান, তাই তুমি অবশ্যই আসবে আমার অনুষ্ঠানে। ঠিক আছে প্রিয়া, কেন নয়, অবশ্যই আমি তোমার জন্মদিনের পার্টিতে আসব। শুধু তাই নয়, আমি রানীকেও সঙ্গে করে নিয়ে আসব। আরে পাগল হয়েছো নাকি? না না, তুমি ওখানে রানীকে নিয়ে আসবে না। এমনিতে ওর কাছে কোনো পোশাক নেই, আর ও যদি এইভাবে আমার বার্থডে পার্টিতে আসে, তাহলে আমার অনেক বড় অপমান হয়ে যাবে। বিনা কারণে ওকে অপমানিত করতে তুমি ওখানে নিয়ে আসবে? তোমার কি ভালো লাগবে ওকে অপমানিত হতে দেখলে? হ্যাঁ শিবানী, প্রিয়া ঠিকই বলছে, ওই বার্থডে পার্টিতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আর ওইখানে গেলে আমার অপমানই হবে শুধু। তাই ভালো এটাই হবে যে আমি ওর বার্থডে পার্টিতে না যাই। কিন্তু রানী, তুমি আমাদের বন্ধু, তাই গেলে তুমি আমার সঙ্গেই যাবে। আচ্ছা ঠিক আছে শিবানী, যখন তুমি ওকে নিয়ে আসতে চাও, জিদ ধরেছো, তাহলে ওকে নিজের একটা ভালো পোশাক পরিয়ে নিয়ে এসো। দেখো, এমন ছেঁড়া ফাটা পোশাক পরে যেন না চলে আসে। এমনটা বলার পর প্রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবানী এবং রানীও নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রানী তার মাকে বলে, মা, আজকে সন্ধ্যাবেলায় আমি প্রিয়ার বার্থডে পার্টিতে যেতে চাই। তুমি কি আমাকে ভালো কোনো একটা পোশাক কিনে দিতে পারবে? কারণ ও আমাকে মুখের ওপরেই বলেছে যে কোনো ছেঁড়া ফাটা পোশাক পরে যাওয়া যাবে না, একটা ভালো পরিবেশসম্মত পোশাক পরে যেতে হবে। কিন্তু দেখো মা, তুমি আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানো। আমাদের খাবার নিয়েই টানাপড়া হয়ে যায়। তাহলে তোমাকে পোশাক কিভাবে কিনে দিব বলো? আর এমনিতেও আজকে তোমার বাবার শরীরটা অনেক খারাপ।
তাই আজকে তোমাকেই যেতে হবে জমিদার বাড়িতে জমিদারের ফুল বাগানের দেখাশোনা করার জন্য। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি খাবার খেয়ে ওইখানে চলে যাও, নয়তো জমিদার জানতে পারলে অনেক রাগ করবে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি শিবানীর থেকে কিছু কাপড় নিয়ে সেগুলো পরে নিব। না মা, এটা ভুল, অন্য কারো পোশাক নিয়ে পরাটা উচিত নয়। তোমার কাছে যতটুকু আছে ততটুকুতেই খুশি থাকো। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে তোমার খুব বাজে একটা অভ্যাস হয়ে যাবে। তখন এর ওর জামা কাপড় চেয়ে পড়তে থাকবে, আর আমরা গরিব মানুষ, কখনো যদি ওর মানসিকতা পরিবর্তন হয়ে যায় তাহলে তোমাকে করা এই উপকারের জন্য ও সব সময় খোঁটা দিবে, আর তখন আমরা ওকে কি বলবো? তাই এমনটা করো না, আর নিজের কাছে যতটুকু যা আছে তাই নিয়েই খুশি থাকো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আজকে আর আমি বার্থডে পার্টিতে যাব না। এমনটা বলার পর রানী জমিদারের খেতে চলে যায় এবং সে জমিদারের বাগানের দেখাশোনা করতে থাকে। হঠাৎ করে রানীর নজর পড়ে একটা গাছের দিকে, যে গাছটা পুরোপুরিভাবে শুকনো ছিল। আরে, গাছটি তো একদম শুকনা। যদি এখন আমি গাছটির দেখাশোনা করি এবং এতে পানি দিই তাহলে এই গাছটি আবারও সুন্দর হয়ে যাবে। এমনটা বলে রানী পাশের পুকুরেই যায় এবং সেখান থেকে কলস ভর্তি পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় দেয়। কিন্তু পুরো এক কলস পানি ঢালার পরেও সেখানে কিছুই হয় না। সেখানকার মাটি পুরোপুরিভাবে শুকনো ছিল, যার কারণে গাছটি শুকিয়েছিল। আর তাই রানী বারবার পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় ঢালতে থাকে। এভাবে সে অনেকক্ষণ পর্যন্ত পানি দেয়। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে শিবানী চলে আসে এবং তাকে ক্লান্ত অবস্থায় দেখে বলে, আরে, তুমি এত ক্লান্ত হয়ে গেছো কেন? এখানে কি তোমাকে পাথর ভাঙতে হচ্ছে নাকি? আর আজকে তোমার বাবা কেন আসেনি? তুমি কেন এসেছো? আরে শিবানী, কি বলবো, তোমার বাগানের এই গাছটি অনেক শুকনো ছিল। আমার মনে হয় পানি দেওয়ার অভাবে গাছটি অনেক শুকিয়ে গেছে। আমার মনে হয় গাছটির ভালোভাবে দেখাশোনা করলে গাছটি অনেক তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠবে। তাই আমি ওই পুকুর থেকে পানি নিয়ে এসে গাছে দিচ্ছিলাম, কিন্তু পানিতে হচ্ছিলই না। এখানকার জায়গাটা অনেক বেশি শুকনো, তাই পানি ঢালতে ঢালতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর তাই আমি ক্লান্ত হয়ে এখানে বসে বিশ্রাম করছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজ কখন শেষ হবে? কারণ আজকে সন্ধ্যাবেলায় প্রিয়ার বার্থডে পার্টিতেও যেতে হবে। না শিবানী, আমি যাব না, কারণ আমার কাছে পরার জন্য কোনো পোশাক নেই। তাই আমি ভেবেছি আমি ওখানে যাবই না। কিন্তু আমি কখন বলেছি যে আমি তোমাকে আমার পোশাক দিব না? তুমি আমার পোশাক পরে নিও। না শিবানী, আমার মা তোমার ড্রেস পরতে আমাকে মানা করেছে। আমার মা বলেছে অন্যের ড্রেস পরতে নেই, আমার যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে বলেছে। আর আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকবো। তাই আমি যাব না বার্থডে পার্টিতে। আর গেলে আমাকে আমার ছেঁড়া ফাটা পোশাক পরেই যেতে হবে। আর আমি ছেঁড়া ফাটা পোশাক পরে গেলে প্রিয়া অনেক রাগ করবে, আর আমি চাই না যে আমার কারণে ওর বার্থডে পার্টি নষ্ট হোক। তাই আমি যাব না, তুমি একাই যাও। আমি এসব কিচ্ছু শুনতে চাই না রানী, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, নয়তো তোমাকে রেখে আমি একা একা কিভাবে যাব? এমনটা বলার পর শিবানী সেইখান থেকে চলে যায়। অন্যদিকে রানী উদাস হয়ে যায়। একটু পর সে আবারও সেই গাছের দেখাশোনা করতে শুরু করে এবং সেই গাছটিতে সার দেয়। সন্ধ্যা হতে হতে গাছটি একদম পরিপূর্ণ অনেক সুন্দর হয়ে যায়, যেটা দেখে রানী ভীষণ অবাক হয়ে যায়। আরে, এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি একটা গাছ কিভাবে এমন সবুজ হয়ে উঠতে পারে? এত তাড়াতাড়ি তো কোনো গাছ সবুজ হয় না, কম করে কয়েকদিন সময় নেয়। মনে হচ্ছে আমি একটু বেশি পরিশ্রম করে ফেলেছি, যার কারণে এই ফল পেয়েছি। ঠিক তখনই গাছটি বলে ওঠে, প্রিয়া, সত্যি তুমি অনেক সৎ স্বভাবের একটি মেয়ে, তাই আমি তোমার এই সেবাতে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি জানি যে আজকে তুমি অনেক দুঃখী আর তোমার বন্ধুর বার্থডে পার্টিতেও যেতে চাও, কিন্তু তোমার কাছে কোনো জামা নেই। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর একটা রহস্যের কথা বলতে চাই তোমাকে। তুমি এই বাগানের শেষ সীমানায় যাও, ওইখানে গেলে তুমি একটা কুয়া পাবে। যখন তুমি ওই কুয়ার কাছে যাবে, কুয়ার আলাদা একটা চমক দেখতে পাবে। কুয়ার কাছে গিয়ে তুমি আমার ব্যাপারে বলো যে ওই গাছটি আমাকে পাঠিয়েছে। তুমি এটা বললে গাছটি সব কিছু বুঝতে পারবে এবং তোমাকে সাহায্য করার জন্য 5টা জাদুর গাউন দিবে। এটা শুনে রানী অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে বাগানের শেষ সীমানায় যায়। সেখানে যাবার পর সে একটি কুয়া দেখতে পায়, যেটা দেখার পর রানী বলে, সত্যি গাছটি একদম ঠিক বলেছিল। এই কুয়ার আলাদা একটা চমক আছে, যা দেখে মানুষ সহজেই চিনতে পেরে যাবে। এতটা আকর্ষণীয় কুয়া আজকের আগে আমি কখনোই দেখিনি। এমনটা বলে রানী সেই কুয়ার কাছে যায় এবং সে সেই কুয়াকে বলে, আমাকে ওই গাছটি পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে গাছটি তোমাকে পাঠিয়েছে। গাছটি এক সময় আমার বন্ধু ছিল, সে এখন আমার অনেক ভালো বন্ধু। ও যখন খুব ছোট্ট ছিল তখন আমার পাশেই ওর বসবাস ছিল, কিন্তু মানুষজন ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে রোপণ করে দিয়েছে, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে।
কিন্তু আমাদের মধ্যে এখনো অনেক ভালো বন্ধুত্ব আছে, আর আমি জানি যখন ও তোমাকে পাঠিয়েছে তখন তুমি অনেক ভালো একটা মানুষ, আর ও তোমাকে সাহায্য করতে চাই, যার কারণে তোমাকে এখানে পাঠিয়েছে। আর আমিও জানি যে এখন আমাকে কি করতে হবে। এরপর কুয়ার মধ্যে থেকে চকচকে 5টা গাউন বের হয়। গাউন 5টা তাকে দেওয়ার পর কুয়া বলে, এই নাও জাদুর গাউন, এগুলো সবগুলোই জাদুর কুয়ার গাউন। কিন্তু হ্যাঁ, এই গাউনগুলো সবগুলো তোমার মনের একটা করে ইচ্ছা পূরণ করবে। প্রত্যেকটা গাউনের থেকে তুমি একটা একটা করে ইচ্ছা পূরণ করিয়ে নিতে পারবে, তাই খুব ভেবেচিন্তে এগুলো ব্যবহার করো। হ্যাঁ কুয়া, বুঝতে পেরেছি, আমি খুব ভালোভাবে এগুলো ব্যবহার করব এবং কাউকে কষ্ট দিব না। গাউন পাওয়ার পর সে অনেক খুশি হয় এবং গাউনগুলো নিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং খুশি খুশি তার মাকে সব কিছু খুলে বলে। কিন্তু হঠাৎ করেই তখন তার বান্ধবী শিবানীর কথা মনে পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটা গাউন পরে নেয়, যা পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এবং অন্য একটি গাউনের সাহায্যে সে তার বান্ধবী প্রিয়ার জন্মদিনের পার্টিতে পৌঁছে যায়। প্রিয়ার বার্থডে পার্টিতে আসা প্রত্যেকটা মানুষ রানীর দিকে তাকিয়েই ছিল, কারণ রানী অপরূপ সুন্দরী হয়ে গিয়েছিল। এটা দেখার পর শিবানী এবং প্রিয়াও ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর শিবানী এবং প্রিয়া রানীর কাছে আসে এবং বলে, আরে রানী, তুমি আমাকে কত বড় মিথ্যা কথা বললে। দেখো তোমার কত সুন্দর ড্রেস, সবাই শুধু তোমাকেই দেখছে। হ্যাঁ রানী, তুমি অনেক দামি একটা গাউন পরে এসেছো। সত্যি গাউনটি অনেক সুন্দর। আমি অযথাই তোমাকে সন্দেহ করছিলাম যে তোমার কারণে হয়তো আমার বার্থডে পার্টিতে অনেক অপমান হবে, কিন্তু তোমার জন্য বার্থডে পার্টির নাম রোশন হয়েছে। আসো আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। এরপর শিবানী, প্রিয়া এবং রানী 3 বান্ধবী মিলে জন্মদিনের কেক কাটে এবং তারা ধুমধাম করে পার্টি এনজয় করে। রানী পার্টিতে এত সুন্দর ডান্স করে যে সবাই শুধু তাকেই দেখতে থাকে। চারিদিকে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। যখন রানী পরের দিন এই কথাগুলো জানতে পারে তখন তার অনেক ভালো লাগে। আরে রানী, তুমি তো এর আগে কখনো বলোইনি যে তুমি এত সুন্দর ডান্স পারো, আমাকেও একটু শিখিয়ে দাও। এরপর শিবানীকে রানী সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর শিবানী অনেক বেশি খুশি হয় এবং বলে, শিবানী, এটা তোমার ভালো মানসিকতার ফল, যেটা তুমি সব সময় অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছো। অযথাই তোমার দারিদ্রতা নিয়ে সবাই মজা করতো। এরপর থেকে রানী হাসি খুশিতে জীবন কাটায়, কারণ তার কাছেও এখন নিজস্ব বাড়ি, গাড়ি এবং অনেক টাকা ছিল। কিন্তু সব সময় সে অন্যকে সাহায্য করত।